এই সংক্ষিপ্ত সারটি পে অফ দ্য হিডেন লজিক দ্যাট শেপস আওয়ার মোটিভেশনস বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি মানুষের মোটিভেশনের জটিল প্রকৃতি, কিভাবে টাকাই একমাত্র চালিকা শক্তি নয় এবং আমাদের কাজকে রূপ দেওয়ায় উদ্দেশ্য, স্বীকৃতি এবং কঠিন পরিস্থিতির ভূমিকা সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। আমরা প্রায়শই মোটিভেশন বা অনুপ্রেরণাকে খুব সহজভাবে বুঝি। আমাদের মনে হয় যে একজন মানুষ শুধুমাত্র টাকার জন্য কাজ করে, পদোন্নতির জন্য কঠোর পরিশ্রম করে অথবা কোনো পুরস্কার পেলেই সক্রিয় হয়ে ওঠে। কিন্তু বাস্তবে মোটিভেশন এতটা সোজাসাপটা নয়। এটি অত্যন্ত জটিল এবং বহুমুখী, অর্থাৎ এর অনেকগুলো স্তর রয়েছে। অনেকগুলো কারণ একত্রিত হয়ে আমাদের মধ্যে কোনো কাজ করার ইচ্ছা জাগিয়ে তোলে। টাকা এর মধ্যে একটি কারণ হতে পারে, কিন্তু টাকা একা কখনোই সম্পূর্ণ মোটিভেশন হতে পারে না। যদি তাই হতো তাহলে প্রত্যেক ধনী ব্যক্তি বিশ্বের সবচেয়ে সুখী এবং সবচেয়ে মোটিভেটেড মানুষ হতেন। কিন্তু বাস্তবে তা নয়। একজন ব্যক্তির কথা চিন্তা করুন। ধরুন তার নাম পারভেজ, যিনি ভালো বেতনের একটি চাকরি করছেন। বাইরে থেকে দেখে মনে হয় তার সব কিছু আছে, টাকা, নিরাপত্তা, স্ট্যাটাস। কিন্তু ভেতর থেকে তিনি বিরক্ত, শূন্যতা অনুভব করেন এবং প্রতিদিন সকালে অ্যালার্ম বাজার সাথে সাথেই তার মনে হয় আজ আর অফিসে যাব না। কেন? কারণ তার মোটিভেশন শুধুমাত্র টাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। যখন কাজে কোনো উদ্দেশ্য থাকে না, কোনো অর্থ থাকে না, তখন টাকাও ধীরে ধীরে তার শক্তি হারাতে থাকে। এই কারণেই মোটিভেশন বোঝার জন্য আমাদের বেশ কয়েকটি কারণকে একসাথে দেখতে হবে। উদ্দেশ্য বা পারপাস মোটিভেশনের একটি বিশাল অংশ। যখন একজন ব্যক্তির কাছে এটা পরিষ্কার থাকে যে তিনি যা করছেন তার কোনো অর্থ আছে, কারো জীবনে কোনো মূল্য যোগ করা হচ্ছে, অথবা তার নিজের জীবন একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে, তখন মোটিভেশন প্রাকৃতিকভাবেই শক্তিশালী হয়। উদ্দেশ্য মানেই যে সবসময় বিশ্বকে পরিবর্তন করতে হবে তা নয়। হাসানের মতো কারো জন্য উদ্দেশ্য হতে পারে তার পরিবারকে একটি উন্নত জীবন দেওয়া। অন্য কারো জন্য এটি হতে পারে নিজেকে প্রমাণ করা অথবা সমাজে কিছু অবদান রাখা। যখন কাজের সংযোগটি একটি বৃহত্তর অর্থের সাথে যুক্ত হয়, তখন ক্লান্তি কম মনে হয় এবং সংগ্রামকে অর্থবহ মনে হতে শুরু করে। অর্জন বা অ্যাচিভমেন্টও মোটিভেশনের একটি শক্তিশালী উৎস। মানুষ প্রাকৃতিকভাবেই উন্নতি দেখতে চায়। যখন আমরা অনুভব করি যে আমরা কিছু অর্জন করছি, কিছু শিখছি, এক স্তর থেকে পরবর্তী স্তরে যাচ্ছি, তখন ভেতর থেকে এক অন্যরকম শক্তি আসে। ছোট ছোট জয়, মাইল ফলক, লক্ষ্য পূরণ করা, এই সব কিছু অর্জনের অনুভূতি দেয়। এই কারণেই গেমগুলো এত আসক্তিপূর্ণ হয়। প্রতিটি লেভেল পার করার পর একটি অর্জনের সংকেত পাওয়া যায় এবং মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে। বাস্তব জীবনেও ঠিক এই একই যুক্তি কাজ করে। যদি কাজে প্রবৃদ্ধি এবং অর্জন দৃশ্যমান না হয়, তবে মোটিভেশন ধীরে ধীরে ম্লান হতে শুরু করে। সংযোগ বা কানেকশন মোটিভেশনের একটি অত্যন্ত অবমূল্যায়িত বা আন্ডাররেটেড ফ্যাক্টর। মানুষ সামাজিক জীব। আমরা অনুভব করতে পছন্দ করি যে আমরা একা নই, আমরা একটি দলের অংশ, একটি টিমের অংশ। যখন কর্মক্ষেত্রে সংযোগ থাকে, বন্ধুত্ব থাকে, সমর্থন থাকে, তখন কাজ করতে ভালো লাগে। অনেক মানুষ চাকরি ছেড়ে দেয় শুধুমাত্র পরিবেশ বিষাক্ত বা টক্সিক হওয়ার কারণে। এমনকি যদি বেতনও ভালো হয়, সংযোগের অভাব ভেতর থেকে মোটিভেশনকে ফাঁপা করে দেয়। অন্যদিকে যদি মানুষ একে অপরের প্রশংসা করে, একসাথে উদযাপন করে, কঠিন সময়ে সমর্থন দেয়, তবে মোটিভেশন স্বয়ংক্রিয়ভাবে বজায় থাকে। স্বীকৃতি বা রেকগনিশন মোটিভেশনকে আকার দেয়। একজন মানুষ চায় তার কঠোর পরিশ্রম দেখা হোক, তা স্বীকার করা হোক। স্বীকৃতি মানে শুধুমাত্র পুরস্কার বা ট্রফি নয়, একটি সাধারণ ভালো কাজ হয়েছে, সাব্বাস বা আন্তরিক প্রশংসা অনেক শক্তিশালী হতে পারে। যখন প্রচেষ্টা অলক্ষ্যে থেকে যায়, তখন মনের মধ্যে প্রশ্ন জাগে, আমি কেন এত কিছু করছি? স্বীকৃতি মোটিভেশনে জ্বালানি যোগায়, কারণ এটি আমাদের অনুভব করায় যে আমাদের মূল্য আছে, আমাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ। লেগেসি বা উত্তরাধিকার এমন একটি ফ্যাক্টর যা দীর্ঘমেয়াদী মোটিভেশনের সাথে যুক্ত। লেগেসি মানে আমরা আমাদের পরে কি রেখে যাব,
কিছু মানুষ মোটিভেটেড থাকে কারণ তারা চায় মানুষ তাদের মনে রাখুক, তাদের কাজ থেকে অনুপ্রেরণা নিক। লেগাসি শুধুমাত্র বিখ্যাত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষকের লেগেসি হল তার ছাত্ররা। শাহবাজের মতো একজন বাবার লেগেসি হল তার সন্তানদের মূল্যবোধ। একজন উদ্যোক্তার লেগেসি হল তার ব্যবসা এবং তার প্রভাব। যখন একজন ব্যক্তির লেগেসি নিয়ে চিন্তা করেন, তখন মোটিভেশন অগাভীর পুরস্কারের ঊর্ধ্বে উঠে যায়। সুখ মোটিভেশনের কারণও হতে পারে, আবার ফলাফলও হতে পারে। যখন আমরা সুখী থাকি, আমাদের কাজ করতে ভালো লাগে, এবং যখন আমরা অর্থবহ কাজ করি, তখন সুখ বৃদ্ধি পায়। এটি একটি চক্রের মতো। ভবিষ্যতের সুখের জন্য বর্তমানে নিজেকে নির্যাতন করা টেকসই নয়। যদি প্রক্রিয়ার মধ্যে কোনো আনন্দ না থাকে, তবে মোটিভেশন বেশি দিন টেকে না। তাই বুদ্ধিমান লোকেরা কাজের মধ্যে এমন উপাদান খুঁজে বার করেন যা তাদের আনন্দ দেয়, যেমন শেখা, সৃজনশীলতা, স্বাধীনতা। টাকার কথা বলতে গেলে টাকা প্রয়োজনীয়, কিন্তু একটি বিন্দুর পর এর প্রভাব থমকে যায়। মৌলিক চাহিদা, আরাম এবং নিরাপত্তা পূরণ হওয়ার পর মোটিভেশনের জন্য অন্যান্য জিনিসের প্রয়োজন হয়। টাকা হলো একটি বাহ্যিক বা এক্সটার্নাল মোটিভেটর, যা স্বল্প মেয়াদের জন্য কাজ করে, কিন্তু উদ্দেশ্য, প্রবৃদ্ধি এবং সংযোগের মতো বিষয়গুলো হল অভ্যন্তরীণ বা ইন্টারনাল মোটিভেটর, যা দীর্ঘমেয়াদী মোটিভেশন তৈরি করে। অভ্যন্তরীণ মোটিভেশন আরও স্থিতিশীল এবং শক্তিশালী হয়। মোটিভেশন গতিশীল, স্থির নয়। আজ যে জিনিসটি মোটিভেট করছে, কাল যে সেটাই কাজ করবে তা জরুরি নয়। জীবনের বিভিন্ন ধাপে প্রাধান্য পরিবর্তন হয়। কখনো অর্জন বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, কখনো স্থিতিশীলতা, কখনো স্বাধীনতা, আবার কখনো অবদান রাখা। তাই মোটিভেশন বোঝা মানে নিজেকে বোঝা। জীবনের এই ধাপে আমার জন্য কোনটি সবচেয়ে অর্থবহ তা জানা অত্যন্ত জরুরি। প্রায়শই মানুষ বলে, আমি মোটিভেশন খুঁজে পাচ্ছি না, কিন্তু বাস্তবে প্রশ্নটি মোটিভেশনের নয়, বরং স্বচ্ছতার। যখন উদ্দেশ্য পরিষ্কার নয়, লক্ষ্য অস্পষ্ট, মূল্যবোধ বিভ্রান্ত, তখন মোটিভেশন দুর্বল হয়ে পড়ে। মোটিভেশন বাইরে থেকে আসে না, এটি ভেতর থেকে জেগে ওঠে। বাহ্যিক কারণগুলি শুধুমাত্র ট্রিগার হিসেবে কাজ করে। এটাও বোঝা উচিত যে মোটিভেশন সবসময় উচ্চ থাকতে পারে না। কিছুদিন নিচু বা লো যাবে, কিছুদিন বিরক্তিকর হবে। মোটিভেশন মানে এই নয় যে প্রতিদিন উত্তেজিত বা এক্সাইটেড অনুভব করতে হবে। ডিসিপ্লিন এবং সিস্টেম মোটিভেশনকে সমর্থন করে, কিন্তু দীর্ঘমেয়াদে কেবল সেই সব মানুষই মোটিভেটেড থাকেন যাদের কাছে শক্তিশালী কারণ আছে, এমন কারণ যা কেবল টাকার চেয়ে বড়। যখন আমরা মোটিভেশনকে বহুমাত্রিক বা মাল্টিডিমেনশনাল উপায়ে দেখি, তখন আমরা বুঝি যে প্রত্যেক মানুষ আলাদা আলাদা জিনিস দ্বারা মোটিভেটেড হয়। কেউ স্বীকৃতি দ্বারা, কেউ স্বাধীনতা দ্বারা, কেউ শেখার দ্বারা, কেউ বা নিরাপত্তা দ্বারা। তাই তুলনা বা কম্প্যারিজন মোটিভেশনকে মেরে ফেলে। অন্য কারোর স্বপ্ন, অন্য কারোর পুরস্কার আপনার জন্য কাজ করবে না যদি তা আপনার মূল্যবোধের সাথে না মেলে। মোটিভেশন একটি গন্তব্য নয়, এটি একটি যাত্রা। এটি বারবার নিজেকে নতুন করে দেখার একটি প্রক্রিয়া। এটি নিজেকে প্রশ্ন করার একটি প্রক্রিয়া যে আমি এটি কেন করছি, এবং যদি উত্তরটি অর্থবহ হয়, তবে মোটিভেশন স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। যখন আমরা আমাদের কাজকে উদ্দেশ্য, অর্জন, সংযোগ, স্বীকৃতি, লেগেসি এবং সুখের সাথে সারলিপিবদ্ধ করি, তখন মোটিভেশন আর বাধ্যবাধকতা থাকে না, বরং একটি নাভিকীয় প্রবাহ হয়ে ওঠে। এবং এটাই হল টেকসই সাফল্যের আসল ভিত্তি। আমরা প্রায়শই ধরে নিই যে একজন ব্যক্তিকে বেশি টাকা দেওয়া হলে তারা ভালো কাজ করবে। কোম্পানি, ম্যানেজার এবং লিডারদের মনেও এই একই চিন্তা থাকে। বোনাস দাও, ইনসেন্টিভ বাড়াও, নগদ পুরস্কার রাখো এবং উৎপাদনশীলতা স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে। এই ধারণাটি শুনতে খুব যৌক্তিক মনে হয়, কিন্তু বাস্তবে অনেক সময় এর উল্টো প্রভাব পড়ে। সাধারণ আর্থিক ইনসেন্টিভ অনেক পরিস্থিতিতে বুমারাং হয়, অর্থাৎ অল্প সময়ের জন্য ফলাফল দেখা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে মোটিভেশন কমে যায় এবং পারফরম্যান্স পড়তে শুরু করে। একটি বিখ্যাত পরীক্ষা যা একটি ইন্টেল কারখানার সাথে সম্পর্কিত বলে বলা হয়, আবু সালেহের মতো কর্মীদের নগদ বোনাস দেওয়া হয়েছিল যাতে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। শুরুতে ফলাফল ভালো দেখায়, কর্মীরা বেশি আউটপুট দেয়, লক্ষ্য বা টার্গেট দ্রুত পূরণ হয়, ম্যানেজমেন্ট খুশি হয় এবং মনে করে যে ফর্মুলাটি কাজ করছে। কিন্তু কিছুদিন পর একটি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে।
উৎপাদনশীলতা ধীরে ধীরে ১০০ থেকে নেমে ৫০-এ চলে আসে। এটি পুরনো স্তরে ফিরে আসতে শুরু করে এবং অনেক ক্ষেত্রে তার চেয়েও নিচে নেমে যায়। কর্মীদের উৎসাহ কমে যায়। এখন যে কাজটি আগে স্বাভাবিক মনে হতো তা বিরক্তিকর এবং ভারী মনে হতে শুরু করে। বোনাস শেষ হওয়ার সাথে সাথেই মোটিভেশনও অদৃশ্য হয়ে যায়। কেন এমন হয়? কারণ টাকা একটি বাহ্যিক মোটিভেটর। বাহ্যিক মোটিভেটর বাইরে থেকে ধাক্কা দেয়, ভেতর থেকে কোনো তাগিদ তৈরি করে না। যখন একজন ব্যক্তি শুধুমাত্র টাকার জন্য কাজ করেন, তখন তাদের মনোযোগ পুরস্কারের দিকে থাকে, কাজের দিকে নয়। যেই পুরস্কার সরিয়ে নেওয়া হয়, মস্তিষ্ক প্রশ্ন করে, এখন কেন কঠোর পরিশ্রম করব? যে কাজটি আগে স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য ছিল তা হঠাৎ অতিরিক্ত প্রচেষ্টার মতো মনে হতে শুরু করে। মনোবিজ্ঞানে একে ওভার জাস্টিফিকেশন এফেক্টও বলা হয়। অর্থাৎ যখন কোনো কাজের সাথে খুব বেশি বাহ্যিক পুরস্কার যুক্ত করা হয়, তখন অভ্যন্তরীণ বা ইন্ট্রিনসিক মোটিভেশন দুর্বল হয়ে যায়। ধরুন একটি শিশু ছবি আঁকতে পছন্দ করে। সে প্রতিদিন খুশি মনে ছবি আঁকে। এখন যদি বাবা মা তাকে প্রতিটি ছবির জন্য টাকা দিতে শুরু করেন, শুরুতে শিশুটি আরও বেশি আঁকবে। কিন্তু কিছুদিন পর যদি টাকা দেওয়া বন্ধ করা হয়, তবে সেই একই শিশু বলবে, এখন কেন আঁকব? যা আগে খুশিতে ঘটত তা এখন একটি লেনদেনে পরিণত হয়েছে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও ঠিক এই একই ঘটনা ঘটে, শুধু পর্যায়টা বদলে যায়। ইন্টেলের মতো পরীক্ষায় এটাও দেখা গেছে যে নন মনিটারি বা অর্থ বহির্ভূত ইনসেন্টিভ প্রায়ই নগদ পুরস্কারের চেয়ে বেশি কার্যকর। যেমন প্রশংসা, সম্মান, স্বীকৃতি বা এমনকি পিৎজা ভাউচারের মতো সাধারণ জিনিস। এটা শুনতে মজার লাগে যে কিভাবে পিৎজা নগদের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে, কিন্তু মনোবিজ্ঞান ঠিক এটাই বলে। একটি পিৎজা ভাউচার শুধুমাত্র খাওয়ার কিছু নয়, এটি একটি সংকেত। আমরা আপনার কঠোর পরিশ্রম দেখেছি, আমরা যত্ন করি। প্রশংসা একজন ব্যক্তির ইগো এবং আত্মমর্যাদাকে স্পর্শ করে। এটি তাদের অনুভব করায় যে তারা কেবল একটি মেশিন নয়, বরং তাদের মূল্য আছে। নগদ পুরস্কার প্রায়ই প্রত্যাশা তৈরি করে। একবার বোনাস পাওয়া গেলে মস্তিষ্ক এটাকে বেসলাইন বা সাধারণ মান হিসেবে ধরে নেয়। পরের বার যদি বোনাস না পাওয়া যায় বা কম পাওয়া যায়, তবে হতাশা দেখা দেয়, মোটিভেশন কমে যায়। কিন্তু প্রশংসা বা তারিফ এমন প্রত্যাশা তৈরি করে না। এটি বারবার বিভিন্ন উপায়ে দেওয়া যেতে পারে এবং প্রতিবারই এর আবেগপূর্ণ প্রভাব সতেজ থাকে। আরেকটি সমস্যা হল আর্থিক ইনসেন্টিভ মনোযোগকে সংকীর্ণ করে দেয়। একজন ব্যক্তি কেবল সেটাই করবেন যার জন্য টাকা পাওয়া যাচ্ছে। তারা অন্য বিষয়গুলো উপেক্ষা করবেন। যদি টার্গেট শুধুমাত্র পরিমাণের হয়, তবে গুণমান কমে যেতে পারে। যদি বোনাস শুধুমাত্র ব্যক্তিগত পারফরমেন্সের ওপর হয়, তবে টিম ওয়ার্ক শেষ হয়ে যেতে পারে। মানুষ জ্ঞান শেয়ার করা বন্ধ করে দেয়, কারণ প্রতিযোগিতা বেড়ে যায়। স্বল্পমেয়াদী লাভের পেছনে ছুটে গিয়ে দীর্ঘমেয়াদী সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়। স্বীকৃতি, স্বায়ত্তশাসন বা অটোনমি, বিশ্বাস এবং সম্মানের মতো নন মনিটারি ইনসেন্টিভ একজন ব্যক্তিকে ভেতর থেকে অনুপ্রাণিত করে। যখন একজন ম্যানেজার মুসার মতো একজন কর্মীর প্রকাশ্যে প্রশংসা করেন, তখন সেই কর্মী কেবল খুশিই হন না, তিনি গর্ব অনুভব করেন। তিনি নিজেকে দক্ষ মনে করতে শুরু করেন। এই অনুভূতি দীর্ঘস্থায়ী পায়। একটি পিৎজা ভাউচার বা ছোট উপহার একটি সামাজিক মুহূর্তও তৈরি করে। টিম একসাথে বসে খায়, হাসে, একটি বন্ধন তৈরি হয়। এই সংযোগ মোটিভেশনকে শক্তিশালী করে। এটাও বোঝা উচিত যে যখন কাজটি আকর্ষণীয় বা অর্থপূর্ণ হয়, তখন টাকা আরও বেশি নেতিবাচক প্রভাব ফেলে। সৃজনশীল কাজ, সমস্যা সমাধান এবং শেখাভিত্তিক চাকরিতে অভ্যন্তরীণ মোটিভেশন ইতিমধ্যে উপস্থিত থাকে। যদি সেখানে খুব বেশি নগদ ইনসেন্টিভ রাখা হয়, তবে মনোযোগ আনন্দ থেকে সরে পুরস্কারের দিকে চলে যায়। কাজ চাপে পরিণত হয়, স্ট্রেস বাড়ে, কৌতূহল কমে যায়। অন্যদিকে বিরক্তিকর যান্ত্রিক কাজগুলোতে টাকা একটি স্বল্পমেয়াদী বুস্ট দিতে পারে, কিন্তু তবুও এটি দীর্ঘমেয়াদী সমাধান হয় না। আরেকটি কারণ হল টাকা একজন ব্যক্তিকে নিয়ন্ত্রিত অনুভব করায়। যখন কেউ বলে, এটি করো, বিনিময়ে তুমি এত টাকা পাবে, তখন মস্তিষ্ক এটাকে আদেশের মতো নেয়। অটোনমি বা স্বাধীনতা কমে গেছে বলে মনে হয়। মানুষ প্রাকৃতিকভাবেই স্বাধীনতা চায়। প্রশংসা এবং স্বীকৃতি অটোনমির ক্ষতি করে না, বরং তারা এটাকে আরও শক্তিশালী করে। তারা বলে, তুমি ভালো করেছ, তুমি এটি নিজের উপায়ে করেছ। যে কোম্পানিগুলো শুধুমাত্র বোনাস কালচারে চলে, তাদের কর্মীদের মধ্যে বার্নআউট বা মানসিক অবসাদ বেশি দেখা যায়। কর্মীরা প্রতি ত্রৈমাসিকে বা কোয়ার্টারে টার্গেটের পেছনে ছোটে, কিন্তু কোনো মানসিক সংযোগ বা ইমোশনাল কানেক্ট তৈরি হয় না। লয়্যালটি কম থাকে। যেই একটু ভালো বেতনের অফার আসে, মানুষ চাকরি ছেড়ে দেয়। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানে প্রশংসা, বৃদ্ধি, সুযোগ এবং সম্মানের কালচার আছে, সেখানে মানুষ একটু কম টাকা থাকলেও থেকে যায়। এর মানে এই নয় যে টাকা প্রয়োজনীয় নয়,
ন্যায্য বেতন খুবই প্রয়োজনীয়। যদি বেতন নিজেই মৌলিক চাহিদা পূরণ করতে না পারে তবে মোটিভেশনের প্রশ্নই আসে না। কিন্তু একটি স্তরের পর টাকা একটি হাইজিন ফ্যাক্টর হয়ে যায়, মোটিভেটার নয়। অর্থাৎ টাকা না থাকলে অসন্তোষ থাকবে, কিন্তু বেশি থাকলে তা অতিরিক্ত মোটিভেশন আনবে না। আসল মোটিভেশন তখনই আসে যখন একজন ব্যক্তি অনুভব করেন যে তাদের কাজের গুরুত্ব আছে, তাদের একটি পরিচয় আছে এবং তাদের সাথে মানুষের মতো আচরণ করা হচ্ছে। একটি সাধারণ ধন্যবাদ, সবার সামনে প্রশংসা, বৃদ্ধির সুযোগ, বিশ্বাস, এই সব কিছু আর্থিক ইনসেন্টিভের চেয়ে বেশি শক্তিশালী প্রমাণিত হয়। ইন্টেলের মতো পরীক্ষাগুলো আমাদের ঠিক এটাই শেখায় যে মানুষের আচরণ ক্যালকুলেটরের মতো সহজ নয়। মানুষ আবেগ, অর্থ এবং সংযোগ দ্বারা চালিত হয়। তাই স্মার্ট লিডার এবং স্মার্ট সিস্টেম টাকাকে মোটিভেশনের একমাত্র হাতিয়ার করে না। তারা বোঝে যে দীর্ঘমেয়াদী এঙ্গেজমেন্ট স্বল্পমেয়াদী স্পাইক বা হঠাৎ বৃদ্ধির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা নগদ এবং বোনাসের পাশাপাশি কালচার, স্বীকৃতি এবং উদ্দেশ্যের ওপর কাজ করে। কারণ আসল উৎপাদনশীলতা সেখান থেকেই আসে যেখানে একটি ব্যক্তি কেবল টাকার জন্য নয়, বরং মন থেকে কাজ করে। আমরা প্রায়ই মনে করি যে কোনো কিছুর মূল্য তার দাম দিয়ে নির্ধারিত হয়। যা দামি তা বেশি মূল্যবান হবে এবং যা সস্তা তার গুরুত্ব কম হবে। কিন্তু বাস্তব জীবনে অনেক সময় আমরা এমন জিনিসের প্রতি খুব বেশি সংযুক্ত হয়ে পড়ি যার বাজার মূল্য খুবই কম। কখনো একটি পুরনো কলম, কখনো নিজের তৈরি একটি টেবিল, কখনো হাতে লেখা নোট। বাইরের কারো কাছে সেই জিনিসটি সাধারণ মনে হতে পারে, কিন্তু আমাদের জন্য এটি বিশেষ। মনোবিজ্ঞানে এই ঘটনাটিকে আইকিয়া এফেক্ট বলা হয়। আইকিয়া এফেক্টের নাম আইকিয়া কোম্পানি থেকে এসেছে, যারা এমন আসবাবপত্র বিক্রি করে যা মানুষ নিজেরাই জোড়া লাগায় বা অ্যাসেম্বল করে। যখন মানুষ আইকিয়া থেকে একটি চেয়ার বা আলমারি কেনে তখন এটি পুরোপুরি তৈরি থাকে না। একজনকে এটি বাড়িতে এনে নিজেকেই জোড়া লাগাতে হয়। স্ক্রু লাগানো, অংশগুলো সংযুক্ত করা, নির্দেশাবলী অনুসরণ করা, এতে প্রচেষ্টা যায়, এতে সময় যায়, মাঝে মাঝে হতাশাও আসে। কিন্তু যখন সেই একই আসবাবপত্র তৈরি হয়ে যায় তখন এটি আর কেবল একটি চেয়ার থাকে না, এটি আমার তৈরি চেয়ার হয়ে যায়। এই অতিরিক্ত সংযুক্তি বা অ্যাটাচমেন্ট এর মূল্য বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গেছে যে যখন মানুষকে তাদের নিজেদের হাতে অ্যাসেম্বল করা আসবাবপত্রের জন্য তারা কত টাকা দিতে ইচ্ছুক তা জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তারা একই আসবাবপত্রের রেডিমেড সংস্করণের চেয়ে বেশি দাম বলতে শুরু করেছিল। অথচ বস্তুগতভাবে দুটির গুণমান একই ছিল। পার্থক্য ছিল শুধুমাত্র এই যে তাদের প্রচেষ্টা বা এফার্ট একটিতে গিয়েছিল। এটিই হলো আইকিয়া এফেক্ট। আমরা সেই জিনিসকে বেশি মূল্য দিই যাতে আমরা আমাদের প্রচেষ্টা বিনিয়োগ করি। প্রচেষ্টা আমাদের মনের মধ্যে মালিকানা বা ওনারশিপের একটি শক্তিশালী অনুভূতি তৈরি করে। যখন আমরা কিছু তৈরি করি, তাতে সময়, শক্তি এবং মনোযোগ দিই, তখন আমাদের মন বলে এটি আমার। এই মালিকানা কেবল আইনি বা শারীরিক নয়, এটি আবেগপূর্ণ। ইমোশনাল ওনারশিপ খুবই শক্তিশালী। এই কারণেই মানুষ তাদের পুরনো বাড়ির প্রতি একটি আবেগপূর্ণ টান অনুভব করে। এমনকি যদি নতুন বাড়িটি অনেক ভালোও হয়, এই প্রভাব শুধুমাত্র আসবাবপত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। পড়াশোনার দিকে তাকান। যখন পারভেজের মতো একজন ছাত্র নিজেই নোট তৈরি করে, সারাংশ লেখে, ডায়াগ্রাম আঁকে, তখন সেই বিষয়বস্তু তার অনেক ভালো মনে থাকে। বাজার থেকে কেনা একটি গাইড বই আরও বিস্তারিত হতে পারে, কিন্তু নিজের তৈরি নোটগুলো বেশি মূল্যবান মনে হয়, কারণ এতে প্রচেষ্টা দেওয়া হয়েছে। সেই প্রচেষ্টা শেখাকে গভীর করে তোলে। কর্মক্ষেত্রেও আইকিয়া এফেক্ট সব জায়গায় দেখা যায়। যখন একজন কর্মীকে কেবল নির্দেশ অনুসরণকারী বা ইনস্ট্রাকশন ফলোয়ার বানানো হয়, তখন কাজের প্রতি তার মানসিক সংযোগ কমে যায়। কিন্তু যখন তাদের সিদ্ধান্ত গ্রহণে বা ডিসিশন মেকিংয়ে যুক্ত করা হয়, ধারণা বা আইডিয়া দেওয়ার সুযোগ দেওয়া হয়, প্রক্রিয়া ডিজাইনে তাদের ইনপুট নেওয়া হয়, তখন তারা কাজটিকে আর কেবল কোম্পানির কাজ হিসেবে বিবেচনা করতে শুরু করে না, বরং আমার কাজ হিসেবে বিবেচনা করতে শুরু করে। মালিকানা বাড়ার সাথে সাথে মোটিভেশন স্বয়ংক্রিয়ভাবে বাড়ে। এই কারণেই মাইক্রো ম্যানেজমেন্ট মোটিভেশনকে মেরে ফেলে। যখন প্রতিটি ছোট জিনিস নিয়ন্ত্রণ করা হয়, তখন কর্মীর প্রচেষ্টা কেবল কমপ্লায়েন্স বা আদেশের পালনের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু যখন স্বায়ত্তশাসন বা অটোনমি পাওয়া যায়, তখন কর্মী প্রচেষ্টা বিনিয়োগ করে, এবং প্রচেষ্টা বিনিয়োগ করার সাথে সাথেই আইকিয়া এফেক্ট সক্রিয় হয়ে যায়। এখন সেই প্রজেক্টটি আর কেবল একটি টাস্ক থাকে না, এটি একটি ব্যক্তিগত মিশন হয়ে ওঠে। মার্কেটিংয়েও কোম্পানিগুলো এই প্রভাবটি স্মার্টলি ব্যবহার করে। কাস্টমাইজেশন এর একটি বড় উদাহরণ। যখন আপনি জুতো ডিজাইন করেন, রং বেছে নেন, নামের আদ্যক্ষর লেখেন, তখন সেই একই জুতো হঠাৎ করে আরও বিশেষ মনে হতে শুরু করে। দাম বেশি হলেও মানুষ কেনে, কারণ তারা এটি নিজেরাই তৈরি করেছে। প্রচেষ্টাটি ছোট হতে পারে, কিন্তু মালিকানার অনুভূতিটি খুব শক্তিশালী।
আইকিয়া এফেক্ট সম্পর্কের ক্ষেত্রেও কাজ করে। যেসব সম্পর্কে মানুষ প্রচেষ্টা দেয়, যোগাযোগ, বোঝাপড়া, আপোষ, সেই সম্পর্কগুলো শক্তিশালী হয়। সহজ সম্পর্ক যেখানে কোনো প্রচেষ্টার প্রয়োজন হয় না, তা অগভীর থেকে যায়। প্রচেষ্টার বিনিয়োগ ইমোশনাল ভ্যালু বাড়িয়ে দেয়। তাই মানুষ লং ডিস্টেন্স রিলেশনশিপেও সংযুক্ত থাকে, কারণ তারা সময়, ধৈর্য এবং আবেগ বিনিয়োগ করেছে। একটি মজার বিষয় হল, আইকিয়া এফেক্ট তখনই কাজ করে যখন প্রচেষ্টাটি সফল সমাপ্তিতে পৌঁছায়। যদি প্রচেষ্টা খুব বেশি হয় এবং ফলাফল ব্যর্থ হয়, তবে হতাশা বাড়ে। তাই ভারসাম্য বা ব্যালেন্স প্রয়োজন। কাজটি যথেষ্ট চ্যালেঞ্জিং হওয়া উচিত যাতে প্রচেষ্টার প্রয়োজন হয়, কিন্তু এত কঠিন নয় যে ব্যক্তি হাল ছেড়ে দেয়। গেমগুলোতেও এই একই নীতি ব্যবহার করা হয়। লেভেলগুলো ধীরে ধীরে কঠিন হয় যাতে প্রচেষ্টাটি অর্থবহ মনে হয় এবং সফলতা অর্জনযোগ্য থাকে। শিক্ষা ব্যবস্থায় যদি কেবল রেডিমেড উত্তর দেওয়া হয়, তবে শেখা অগভীর হয়ে যায়। কিন্তু যখন ছাত্রদের নিজেদের অন্বেষণ করতে দেওয়া হয়, প্রজেক্ট তৈরি করতে দেওয়া হয়, পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হয়, তখন শেখা গভীর হয়। কারণ তখন জ্ঞান আর কেবল তথ্য থাকে না, এটি সৃষ্টি বা ক্রিয়েশন হয়ে ওঠে। সৃষ্টি মালিকানা আনে এবং মালিকানা মোটিভেশন আনে। ব্যক্তিগত জীবনেও এই প্রভাবটি সচেতনভাবে ব্যবহার করা যেতে পারে। আপনি যদি একটি অভ্যাস গড়ে তুলতে চান, তবে এতে আপনার নিজের ইনপুট দিন। একটি রেডিমেড পরিকল্পনা অনুসরণ করার পরিবর্তে আপনার নিজের রুটিন ডিজাইন করুন। আপনার নিজের ওয়ার্কআউট প্ল্যান, আপনার নিজের পড়ার সময়সূচি, আপনার নিজের টু ডু লিস্ট। যখন পরিকল্পনাটি আপনার হবে, তখন এটি পালন করার সম্ভাবনা বেশি থাকবে, কারণ আপনি এটি তৈরি করেছেন। আইকিয়া এফেক্ট আমাদের এটাও শেখায় যে স্ট্রাগল বা সংগ্রাম সবসময় নেতিবাচক নয়। একটু স্ট্রাগল, একটু প্রচেষ্টা জিনিসগুলোকে অর্থবহন করে তোলে। যদি সব কিছু সহজে পাওয়া যায়, তাহলে মূল্য কমে যায়। এই কারণেই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক পরিতৃপ্তি দীর্ঘমেয়াদী সন্তুষ্টি দেয় না। ধীর গতিতে তৈরি হওয়া, ধীরে ধীরে প্রোগ্রেসিভ বেশি সন্তোষজনক। এতে নেতা এবং বাবা মায়েদের জন্য একটি শিক্ষা রয়েছে। আপনি যদি চান মানুষ দায়িত্বশীল হোক, মোটিভেটেড হোক, তবে তাদের কেবল রেডিমেড সমাধান দেবেন না। তাদের তৈরি করতে দিন, তাদের ভাবতে দিন, তাদের পরীক্ষা করতে দিন, ভুল হতে দিন। যখন তারা নিজেরা তৈরি করবে, তারা শিখবে এবং শেখার সাথে মালিকানা আসে। শেষ পর্যন্ত আইকিয়া এফেক্ট আমাদের বোঝায় যে মূল্য বাইরে থেকে আসে না, এটি ভেতরে গঠিত হয়। জিনিসগুলো মূল্যবান কারণ সেগুলো নিখুঁত তা নয়, বরং কারণ আমরা সেগুলো তৈরি করেছি। প্রচেষ্টা মূল্য তৈরি করে, মালিকানা মোটিভেশন তৈরি করে, এবং এই মোটিভেশনই একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণের দিকে নিয়ে যায়। আমরা সবাই সুখী হতে চাই। সুখ এমন একটি শব্দ যা প্রতিটি মানুষের ইচ্ছার তালিকার শীর্ষে থাকে। ভালো লাগা, মজা করা, আরামদায়ক থাকা, কোনো চাপ না থাকা, এটাই তো সুখ। কিন্তু আমরা যদি একটু গভীরে দেখি, তবে একটি অদ্ভুত সত্য সামনে আসে। যেসব জিনিস কেবল আমাদের সুখী করে, সেগুলো বেশি দিন মোটিভেট করে না। অন্যদিকে যেসব জিনিসের অর্থ আছে, তাৎপর্য আছে, তা একজন মানুষকে ভেতর থেকে বদলে দেয়। তাই বলা হয় যে সুখের চেয়ে অর্থ বা মিনিং বেশি গুরুত্বপূর্ণ। সুখ বেশিরভাগই ক্ষণস্থায়ী। আজ ভালো কিছু ঘটেছে, মন খুশি হয়ে গেল। ভালো খাবার পাওয়া গেল, সিনেমা দেখা হলো, প্রশংসা পাওয়া গেল, টাকা এলো, মেজাজ ভালো হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পর তখন সেই অনুভূতি ম্লান হয়ে যায়। তখন ব্রেন নতুন কিছু চায়। এই কারণেই বিশুদ্ধ আনন্দ বা প্লেজারের পিছনে ছোটা কখনো তৃপ্তি দেয় না। একটা স্তরের পর সুখ ফাঁকা মনে হতে শুরু করে। বিপরীতে অর্থ গভীর। অর্থ তাৎক্ষণিক আনন্দ দেয় না, কিন্তু দীর্ঘমেয়াদী সন্তুষ্টি দেয়। একজন ডাক্তার, যেমন হাসানের জীবনের কথা ভাবুন। ইমার্জেন্সিতে রাত 2টোয় ফোন আসে, ঘুম ভেঙে যায়, ক্লান্তি আছে, স্ট্রেস আছে। সেই মুহূর্তে মোটেও কোনো সুখ নেই, কিন্তু তবুও ডাক্তার যান, কারণ তিনি জানেন যে তার উপস্থিতি কারো জীবন বাঁচাতে পারে। এই কাজটি তাকে ভালো অনুভব করাচ্ছে না, তবে এটি অর্থবহ। এই অর্থ তাকে মোটিভেট করে। এই মোটিভেশন স্বল্পমেয়াদী আনন্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী। অর্থ বোঝায় যে আমাদের কাজ একটি বড় চিত্রের সাথে সংযুক্ত। আমাদের অনুভব করা উচিত যে আমরা যা করছি তার একটি উদ্দেশ্য আছে, একটি প্রভাব বা ইম্প্যাক্ট আছে। সুখ নিজের জন্য, অর্থ প্রায় অন্যের জন্য। যখন একজন ব্যক্তি তার কমফোর্ট জোন, আরামের গণ্ডি থেকে বেরিয়ে এসে এবং অর্থবহ কিছু করে, তখনই কেবল আসল প্রবৃদ্ধি বা গ্রোথ ঘটে। আজকের দুনিয়ায় অনেক মানুষ বিভ্রান্ত, কারণ তারা সুখ এবং অর্থকে একই মনে করে। তারা এমন একটি চাকরি চায় যা মজাদার, সহজ, চাপমুক্ত। শুরুতে সবকিছু ঠিক মনে হয়, কিন্তু কয়েক বছর পর সেই একই চাকরি খালি বা এমটি মনে হতে শুরু করে, কারণ এতে কোনো চ্যালেঞ্জ নেই, কোনো তাৎপর্য নেই। অর্থ চ্যালেঞ্জের সাথে আসে, এটি দায়িত্বের সাথে আসে, প্রচেষ্টার সাথে আসে। টাকা এবং পে আউটও সুখের বিভাগে আসে। বেতন পাওয়া যায়, বোনাস পাওয়া যায়, কেনাকাটা হয়, সুখ পাওয়া যায়। কিন্তু যদি কাজটি অর্থহীন হয়, তবে টাকাও সন্তুষ্টি দিতে পারে না।
তাই অনেক উচ্চ বেতনের পেশাদাররাও বার্নআউট অনুভব করেন। তাদের আরাম আছে কিন্তু পরিপূর্ণতা বা ফুলফিলমেন্ট নেই। পরিপূর্ণতা সুখ থেকে আলাদা। পরিপূর্ণতা অর্থ থেকে আসে। অর্থ টেকসই মোটিভেশন দেয়। যখন কাজ অর্থবহ হয় তখন একজন ব্যক্তি বিপত্তি বা সেটব্যাক সহ্য করতে পারে, ব্যর্থতা সত্ত্বেও এগিয়ে যায়, কারণ তাদের কেন বা ওয়াই পরিষ্কার থাকে। সুখের ওপর ভিত্তি করে তৈরি মোটিভেশন ভঙ্গুর। মজা শেষ হওয়ার সাথে সাথে বা পুরস্কার কমে যাওয়ার সাথে সাথে মোটিভেশনও কমে যায়। এটি ছাত্রদের জীবনে স্পষ্টতই দৃশ্যমান। যে ছাত্র শুধুমাত্র নম্বর বা প্রশংসার জন্য পড়াশুনো করে সে কিছুক্ষণ পর বিরক্ত হয়ে যায়, কিন্তু যে ছাত্র শেখার উদ্দেশ্যে পড়াশুনো করে, জ্ঞান অর্জনের জন্য পড়াশুনো করে, সে চাপ সত্ত্বেও মোটিভেটেড থাকে। পরীক্ষার টেনশন আছে কিন্তু অর্থ তাকে চালিয়ে নিয়ে যায়। সম্পর্কের ক্ষেত্রেও এটাই পার্থক্য। যেসব সম্পর্ক কেবল ভালো অনুভব করায় অগভীর হতে পারে, কিন্তু যেসব সম্পর্কের মধ্যে দায়িত্ব, যত্ন এবং প্রতিশ্রুতি বা কমিটমেন্ট আছে তা গভীর হয়। সন্তান লালন পালন করা সহজ নয়, কিন্তু বাবা মায়েরা মোটিভেটেড থাকেন কারণ এতে অর্থ আছে। সুখ প্রতি মুহূর্তে নেই, কিন্তু তাৎপর্য আছে। আধুনিক সমাজ আমাদের কাছে তাৎক্ষণিক সুখ বিক্রি করে। সোশ্যাল মিডিয়া, বিনোদন, ফাস্ট ফুড, শপিং সব দ্রুত ডোপামিন দেয়, কিন্তু ডোপামিন স্বল্পস্থায়ী। অর্থ সেরোটোনিন এবং অক্সিটোসিনের মতো গভীর আবেগের সাথে যুক্ত। এই কারণেই স্বেচ্ছাসেবী হওয়া, অন্যদের সাহায্য করা, অর্থবহ কিছু তৈরি করা দীর্ঘমেয়াদী শান্তি দেয়, এমনকি যদি এটি গ্ল্যামারাস না হয়। অর্থ নিজের থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। সুখ প্রায়শই আত্মকেন্দ্রিক বা সেলফ সেন্টার্ড হয়। আমি কি ভালো বোধ করছি নাকি করছি না? অর্থ জিজ্ঞাসা করে, এটা কি গুরুত্বপূর্ণ? যখন একজন ব্যক্তি এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে শুরু করেন তখন তাদের জীবনের দিক পরিবর্তন হয়। তারা কেবল আরামের জন্য নয়, বরং অবদানের জন্য অনুসন্ধান করেন। এটা জরুরি নয় যে অর্থবহ কাজ সবসময় দুঃখজনক হতে হবে। অনেক সময় অর্থ এবং সুখ একসাথেও আসতে পারে, কিন্তু যখন দুটির মধ্যে একটি বেছে নিতে হয় তখন অর্থ একটি শক্তিশালী মোটিভেটর হিসেবে প্রমাণিত হয়। সুখ অনুসরণ করতে পারে, কিন্তু অর্থ নেতৃত্ব দেয়। অর্থ আবিষ্কৃত হয় না, এটি তৈরি করা হয়। প্রতিটি চাকরিতে অর্থ পাওয়া যায় না, কিন্তু প্রতিটি চাকরিতে অর্থ রাখা যেতে পারে। একজন শিক্ষক কেবল সিলেবাস শেষ করছেন না, তিনি ভবিষ্যৎ গড়ছেন। একজন পরিচ্ছন্নতা কর্মী কেবল পরিষ্কার করছেন না, তিনি স্বাস্থ্যবিধি এবং মর্যাদা বজায় রাখছেন। যখন দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় তখন একই কাজ অর্থবহ মনে হতে শুরু করে। তাই আপনি যদি দীর্ঘমেয়াদী মোটিভেশন চান তাহলে কেবল ভালো বোধ করার পেছনে ছুটবেন না। এমন কাজ খুঁজুন যার মূল্য আছে, প্রভাব আছে, দায়িত্ব আছে। সুখ আসতেই থাকবে এবং যেতেই থাকবে, কিন্তু অর্থ আপনাকে মাটিতে ধরে রাখবে। অর্থ আপনাকে কঠিন সময়েও এগিয়ে যাওয়ার একটি কারণ দেবে, এবং এই কারণেই সুখের চেয়ে অর্থ অনেক বেশি শক্তিশালী এবং টেকসই। মানুষ কেবল মেশিন নয় যে টাকার বিনিময়ে কাজ করতেই থাকবে। মানুষ আবেগে চলে, অনুভূতিতে চলে। তাদের জন্য এটা জানা খুবই জরুরি যে তারা যা করছে তা কারো কাছে গুরুত্বপূর্ণ। এই কারণেই রেকগনিশন বা অ্যাকনলেজমেন্ট মোটিভেশনকে দারুণভাবে বাড়িয়ে তোলে। যখন কাউকে আন্তরিকভাবে ধন্যবাদ বলা হয়, তাদের কঠোর পরিশ্রম লক্ষ্য করা হয়, তখন তারা ভিতর থেকে শক্তি অনুভব করেন। অনেক সময় এই শক্তি টাকার চেয়েও বেশি শক্তিশালী প্রমাণিত হয়। সাহেবাজের মতো একজন ব্যক্তির কথা ভাবুন, যিনি পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করছেন, সময় মতো কাজ জমা দিচ্ছেন, অতিরিক্ত প্রচেষ্টা দিচ্ছেন, সমস্যার সমাধান করছেন। কিন্তু যদি তাকে কখনো বলা না হয় যে তার কাজ ভালো হচ্ছে, তাহলে ধীরে ধীরে তার ভিতরে একটি প্রশ্ন জাগতে শুরু করে, এটা কি আদৌ কারো জন্য কোনো পার্থক্য তৈরি করছে? এই প্রশ্নটি নীরবে মোটিভেশনকে খেয়ে ফেলে। স্বীকৃতির অভাব মোটিভেশনের নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার। বাইরে থেকে ব্যক্তিটি কাজ করতে থাকে, কিন্তু ভিতর থেকে বিচ্ছিন্ন বা ডিসকানেক্টেড হয়ে যায়। স্বীকৃতি মানে শুধুমাত্র পুরস্কার বা সার্টিফিকেট নয়। প্রকৃত স্বীকৃতি হলো সহজ এবং অকৃত্রিম। একটি সৎ প্রশংসা, সবার সামনে প্রশংসা, বা এমনকি ব্যক্তিগতভাবে বলা, তুমি এটা খুব ভালো করেছো, একজন ব্যক্তির হৃদয় স্পর্শ করে। এটি তাদের অনুভব করায় যে তারা অদৃশ্য নয়, তারা কেবল একটি ভূমিকা পালন করছে না, বরং তাদের ব্যক্তিসত্তা বা ইন্ডিভিজুয়ালিটি দেখা হচ্ছে। মনোবিজ্ঞানে এটি মানুষের একটি মৌলিক চাহিদা হিসেবে বিবেচিত হয়, দেখা এবং মূল্যায়িত হওয়া, টু বি সিন অ্যান্ড ভ্যালিউড। যখন স্বীকৃতি পাওয়া যায় তখন আত্মমর্যাদা বা সেলফ ওয়ার্থ বৃদ্ধি পায়। একজন ব্যক্তি নিজেকে সক্ষম এবং দরকারি মনে করতে শুরু করেন। এই অনুভূতি দীর্ঘমেয়াদের জন্য মোটিভেশন বাঁচিয়ে রাখে। টাকা কেবল আরাম দেয়, কিন্তু স্বীকৃতি, পরিচয় বা আইডেন্টিটি শক্তিশালী করে। একটা মজার বিষয় হলো, অনেক গবেষণায় দেখা গেছে যে স্বীকৃতি পেলে মানুষ কম টাকার বিনিময়েও কঠোর পরিশ্রম করতে রাজি হয়ে যায়। এর কারণ, স্বীকৃতি অভ্যন্তরীণ মোটিভেশনকে অ্যাক্টিভেট করে। যখন একজন ব্যক্তি সম্মানিত বোধ করেন তখন কাজ একটি অবদান হয়ে ওঠে, বাধ্যবাধকতা নয়।
তারা অতিরিক্ত কাজ করে কারণ তারা এটি পছন্দ করে, এই কারণে নয় যে তাদের বাধ্য করা হচ্ছে। বিপরীতভাবে যেখানে কোনো স্বীকৃতি নেই সেখানে মোটিভেশন ধীরে ধীরে ভেঙে পড়ে। মানুষ ন্যূনতম কাজ বা বেয়ার মিনিমাম করতে শুরু করে। শুধুমাত্র যতটুকু বলা হয়েছে ততটুকু করার একটি মনোভাব তৈরি হয়। সৃজনশীলতা শেষ হয়ে যায়, মালিকানা বা ওনারশিপ অদৃশ্য হয়ে যায়। এমন কর্মক্ষেত্রে বেতন বাড়ালেও এনগেজমেন্ট বাড়ে না, কারণ মানসিক চাহিদা অপূর্ণ থেকে যায়। স্বীকৃতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সময় বা টাইমিং। সঠিক সময়ে পাওয়া প্রশংসার প্রভাব অনেক গুণ বেশি হয়। যদি কেউ আজ ভালো কাজ করে এবং মাসের পর মাস পরে তার প্রশংসা করা হয়, তাহলে তার প্রভাব কমে যায়। তাৎক্ষণিক অ্যাকনলেজমেন্ট বা স্বীকৃতি একজন ব্যক্তির মস্তিষ্কে প্রচেষ্টা এবং পুরস্কারের মধ্যে একটি শক্তিশালী সংযোগ তৈরি করে। এটাও প্রয়োজনীয় যে স্বীকৃতি সুনির্দিষ্ট বা স্পেসিফিক হতে হবে। সাধারণ প্রশংসা যেমন ভালো কাজ, ঠিক আছে, কিন্তু যখন প্রশংসা সুনির্দিষ্ট হয়, যেমন আপনি যেভাবে ক্লায়েন্টের সমস্যাটি সামলেছেন তা সত্যিই চিত্ত আকর্ষক ছিল, তখন ব্যক্তিটি স্পষ্টভাবে বুঝতে পারে কোন প্রচেষ্টাটি মূল্যায়িত হচ্ছে। এটি তাদের সেই একই আচরণ পুনরাবৃত্তি করতে অনুপ্রাণিত করে। বাবা মা এবং শিক্ষকের ভূমিকাতেও স্বীকৃতির শক্তি আরও বেশি দৃশ্যমান। যখন একটি শিশু কঠোর পরিশ্রম করে এবং তার লক্ষ্য করা হয়, তখন তার আত্মবিশ্বাস বা কনফিডেন্স বৃদ্ধি পায়। শুধুমাত্র নম্বরের পরিবর্তে প্রচেষ্টার প্রশংসা করা শিশুটিকে শেখার প্রক্রিয়াটিকে ভালোবাসতে শেখায়। যদি কেবল ভুল ধরা হয় এবং ভালোকে উপেক্ষা করা হয়, তবে শিশুটি ভয় এবং দ্বিধায় বাঁচতে শুরু করে। সম্পর্কের ক্ষেত্রেও অ্যাকনলেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। অনেক সম্পর্ক দুর্বল হয়ে যায় কারণ মানুষ একে অপরের প্রচেষ্টা লক্ষ্য করে না। তুমি শুধু এটাই করো বা এটা তো তোমার কাজ, এর মতো কথাগুলো মোটিভেশনকে মেরে ফেলে। পাশে থাকার জন্য ধন্যবাদ, এর মতো একটি সাধারণ কথা সম্পর্কের উষ্ণতা এবং বিশ্বাস বাড়িয়ে দেয়। নেতৃত্বে বা লিডারশিপে স্বীকৃতি একটি শক্তিশালী হাতিয়ার। ভালো নেতারা জানেন যে একটি দলকে কেবল বেতন দিয়ে নয়, বরং প্রশংসা দিয়েও পরিচালনা করা হয়। যখন একজন নেতা প্রকাশ্যে একজন টিম মেম্বারের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেন, তখন কেবল সেই ব্যক্তিই নয়, পুরো দল অনুপ্রাণিত হয়। স্বীকৃতি এমন একটি সংস্কৃতি তৈরি করে যেখানে মানুষ তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। এটাও সত্য যে মেকি বা জোরপূর্বক স্বীকৃতি কাজ করে না। প্রশংসা যদি অকৃত্রিম বা জেনুইন না হয়, তবে মানুষ তা অবিলম্বে বুঝতে পারে। ফাঁকা বুলি বা প্রশংসা বিশ্বাসের ক্ষতি করে। স্বীকৃতি কেবল তখনই কার্যকর হয় যখন এটি আন্তরিক এবং প্রকৃত প্রচেষ্টার সাথে যুক্ত থাকে। স্বীকৃতি কেবল একজন ব্যক্তিকে মোটিভেট করে না, এটি তাদের অনুগত বা লয়ালও করে তোলে। যেখানে একজন ব্যক্তি মূল্যবান বোধ করেন, তারা সেখানে সংযুক্ত থাকেন। অন্য কোথাও টাকার অফার আরও ভালো হতে পারে, কিন্তু সম্মান এবং প্রশংসা ছেড়ে যাওয়া সহজ নয়। শেষ পর্যন্ত মোটিভেশনের জ্বালানি কেবল টাকা নয়। একজন মানুষও চায় তার কঠোর পরিশ্রম দেখা হোক, তার স্বীকার করা হোক। স্বীকৃতি এবং অ্যাকনলেজমেন্ট এই বার্তা দেয়, তুমি গুরুত্বপূর্ণ, তোমার কাজের গুরুত্ব আছে, এবং এই বার্তাটি একজন ব্যক্তিকে বারবার উঠে দাঁড়াতে এবং তাদের সেরাটা দিতে অনুপ্রাণিত করে। আমরা যদি মোটিভেশনকে সহজ কথায় বুঝি, তবে এটি কেবল টাকা, পুরস্কার বা সুখের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের মন খুব জটিল এবং এটি চালনা করার কারণগুলো বহুস্তরের। টাকা প্রয়োজনীয়, কিন্তু এটি একটি স্বল্পমেয়াদী ধাক্কা দেয়। দীর্ঘমেয়াদে একজন ব্যক্তি কেবল সেই কাজই মন দিয়ে করেন যাতে তারা অর্থ, মালিকানা, স্বীকৃতি এবং সংযোগ অনুভব করেন। এই কারণেই কখনো কখনো আরও বেশি টাকাও মোটিভেশন বাঁচাতে পারে না, এবং কখনো কখনো অতিরিক্ত টাকা ছাড়াও মানুষ তাদের সেরাটা দেয়। গবেষণা এবং বাস্তব জীবনের উদাহরণ আমাদের বলে যে সাধারণ আর্থিক ইনসেন্টিভ প্রায়ই বুমেরাং হয়। শুরুতে নগদ বোনাস উৎপাদনশীলতা বাড়ায়, কিন্তু কিছুক্ষণ পর সেই একই বোনাস একটি প্রত্যাশা বা এক্সপেকটেশন হয়ে ওঠে। বোনাস সরিয়ে নেওয়ার সাথে সাথেই মোটিভেশন পড়ে যায়, কাজ বোঝার মতো মনে হতে শুরু করে। বিপরীতে নন মনিটারি পুরস্কার যেমন প্রশংসা, তারিফ এবং পিৎজা ভাউচার বেশি কার্যকর প্রমাণিত হয়, কারণ তারা ব্যক্তিকে মূল্য এবং সম্মানের একটি সংকেত দেয়। টাকা একটি লেনদেন বা ট্রানজ্যাকশন তৈরি করে, প্রশংসা একটি সম্পর্ক বা রিলেশন তৈরি করে। আইকিয়া এফেক্ট শেখায় যে আমরা সেই জিনিসকে বেশি মূল্য দিই যা আমরা নিজেরা তৈরি করি। যখন একজন ব্যক্তি একটি কাজে প্রচেষ্টা দেন, সময় দেন, চিন্তা করেন, তখন সেই কাজের সাথে একটি ইমোশনাল ওনারশিপ তৈরি হয়। এই মালিকানা মোটিভেশনকে শক্তিশালী করে। তা আসবাবপত্র জোড়া লাগানো হোক, নিজে নোট তৈরি করা হোক, বা অফিসে কোনো প্রজেক্টের অংশ হওয়া হোক। প্রচেষ্টা যত ব্যক্তিগত হয়,
মোটিভেশন তত গভীর হয়। শুধুমাত্র সুখ মোটিভেশনের একটি শক্তিশালী ভিত্তি হতে পারে না। সুখ ক্ষণস্থায়ী, এটি আসতেই থাকে এবং যেতেই থাকে, কিন্তু অর্থ বা মিনিং টেকসই। অর্থবহীন কাজগুলো সবসময় সহজ বা মজাদার হয় না, কিন্তু তারা একজন ব্যক্তিকে কঠিন সময়েও চালিয়ে যায়। ডাক্তার, শিক্ষক, বাবা মা বা নির্মাতারা প্রায়ই সাপের থাকেন, তবুও তারা মোটিভেটেড থাকেন, কারণ তারা তাদের কাজের উদ্দেশ্য দেখতে পান। অর্থ একজন ব্যক্তিকে আরামের উপরে অবদানের দিকে নিয়ে যায়। স্বীকৃতি এবং অ্যাকনলেজমেন্ট মোটিভেশনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। একটি অকৃত্রিম ধন্যবাদ, আন্তরিক প্রশংসা বা প্রচেষ্টা লক্ষ্য করা একজন ব্যক্তিকে ভেতর থেকে উজ্জীবিত করে। অনেক সময় মানুষ কম টাকার বিনিময়েও কঠোর পরিশ্রম করতে প্রস্তুত হয়ে যায় যদি তারা সম্মান এবং স্বীকৃতি পায়। বিপরীতে, যদি কঠোর পরিশ্রম উপেক্ষা করা হয় তবে মোটিভেশন ধীরে ধীরে মারা যায়। স্বীকৃতির অভাব একজন ব্যক্তিকে নিজেকে অদৃশ্য মনে করায়। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্ত সার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।